Dash and Company, 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 মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে। নমস্কার, দাস অ্যান্ড কোম্পানি আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভিতে দাস অ্যান্ড কোম্পানি। আজকে আমাদের সাথে রয়েছে যাকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। তিনি একাধারে অভিনেতা, তিনি একাধারে পরিচালক, নিজে দক্ষতার সাথে স্ক্রিপ্ট কনসেপ্ট তিনি কাজ করছেন। এখন তার দীর্ঘদিন এই প্রফেশনে মানে আমাদের চলচ্চিত্র জগতে 10 বছর হয়ে গেছে এই প্রফেশন। আমরা আজকে এমনই একজন অতিথির সঙ্গে কথা বলতে চলেছি দাস অ্যান্ড কোম্পানিতে। তন্ময়, তোমাকে দাস অ্যান্ড কোম্পানিতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজ দাস অ্যান্ড কোম্পানিতে তোমাকে আহ্বান করার একটাই লক্ষ্য যে তুমি এই এতদিন কাজ করছো, একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুমি উঠে এসে কলকাতায় কাজ করতে এসেছো বা কাজ করছো, তোমার কেমন লাগছে কাজ করতে এসে? ছোট থেকে এটাই করতে চেয়েছিলাম, কারণ ছোটবেলা থেকেই এই প্রফেশনটাই একটা ন্যাক ছিল। বাট আমাদের ওই গ্রামের দিকে বা ছোট শহরে তো কোনো সুযোগ সুবিধা থাকে না। তো পড়াশোনার সূত্রে মানে কলেজের সূত্রে আমি কলকাতায় আসি। তারপর আমার জার্নিটা স্টার্ট হয় আর কি। পড়াশোনার সাথে সাথে থিয়েটার, তারপরে সিনেমা, ক্যামেরার কাজ শিখি, আস্তে আস্তে কাজ এগোই। ওখানে সুযোগ সুবিধা সেরকম নেই বলে এখানে আসা। হঠাৎ এই চলচ্চিত্র জগতে মানে আসার কারণটা কি? এটার কারণ তো এটা সবারই মধ্যে একটা পোকা থাকে, তো সিনেমার পোকা যেটাকে বলে, ছোটো থেকেই ছিল। সিনেমা দেখতে ভালোবাসতাম, বড় বড় পরিচালকদের সিনেমা দেখতাম, হলিউডের সিনেমা দেখতাম। তো মনে মনে ভাবতাম যে, আর আমি খুব গল্প লিখতাম আর কি। তো সেক্ষেত্রে ভাবতাম যে গল্পটা যদি স্ক্রিনের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারি, তাহলে দর্শকদের যদি আনন্দ দিতে পারি, দর্শকদের যদি শিক্ষা দিতে পারি, তাহলে পরিচালক হিসাবে বা ফিল্ম মেকার হিসাবে সার্থক। তো একমাত্র এটা একটা অস্ত্র আমার কাছে, ফিল্ম একটা অস্ত্র আমি মনে করি। সে অস্ত্রটা ঠিকঠাকভাবে শান দিয়ে যদি ঠিকভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে তো এর থেকে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। তুমি যে এই প্রফেশনে এসছো একটা প্রত্যন্ত গ্রাম থেকে, বীরভূম থেকে তুমি এসছো যতটুকু আমি জানি। তো আসাটা আর এই যে জার্নিটা, তোমার ফ্যামিলির একটা বিষয় থাকে যে ফ্যামিলি থেকে একটা চাপ, কারণ অনেক মানুষের বা অনেক ফ্যামিলির একটা চাপ থাকে সাধারণত যে আসা, যে আমি কাজ করতে আসছি বা এরকম ব্যাপার। সেক্ষেত্রে তোমার ইয়েটা কি আছে, মানে যে কাজ করতে আসা, বাবা মার একটা চাপ সৃষ্টি করা, ফ্যামিলি একটা চাপ করা, প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। আমি দেখেছি অনেক ফ্যামিলিতে নাও হয়, কিন্তু অনেক ফ্যামিলিতে হয়। 90%-এর মধ্যে 100-এর মধ্যে 56% হয়, এটা আমি জানি। তো তুমি সেখান থেকে কোনো রকম ফেস করেছো ফ্যামিলি? সেক্ষেত্রে আমি লাকি, কারণ আমার ক্ষেত্রে সেটা হয়নি। কারণ আমার মা মিউজিক মানে নিয়ে চর্চা করতেন, মানে সিঙ্গার ছিলেন। এবং আমার ছোট কাকা, উনিও একজন অভিনেতা ছিলেন, থিয়েটার করতেন, যাত্রা করতেন। বীণা দাশগুপ্তর সঙ্গে যাত্রা করেছেন আমাদের গ্রুপে। তো এটা কালচার ছিল আমাদের ফ্যামিলি। আমার বাবাও থিয়েটার করতেন, হ্যাঁ বাবাও থিয়েটার করতেন, আমার মামাও তবলা বাজাতেন। মানে কালচার ছিল বলে সেভাবে আটকায়নি। বলেছিল যেটা করবি ভালোভাবে করবি, নাম্বার 1 হবি, যাই করবি, সে পড়াশুনো কর, চাকরি কর বা বিজনেস কর বা সিনেমা প্রফেশনে যাই করিস, নাম্বার 1-এ হবে, যা হবে নাম্বার 1-এ। যাই করবো না কেন আমি হ্যাঁ এটাই হতে হবে। তো কতদূর মানে পড়াশোনার স্টাডি লাইফটা কত? আমার এইচএস অবধি করার পর আমি কলেজ কলকাতায় আমি বিজয়গড় জ্যোতিষায় কলেজে ভর্তি হই। আর আনফর্চুনেটলি যেটা হয় আর কি, পড়াশোনার দিকে আর একদমই ন্যাক ছিল না। তো পড়াশোনাটা মাঝপথে বন্ধ করে দিই, সেটার জন্য বাড়িতে অনেক বকা খেতে হয়েছিল। কারণ তখন অলরেডি থিয়েটার সিনেমা মাথায় ঢুকে গেছে। তো তারপর কলেজটা কন্টিনিউ করতে পারিনি। এবং তারপরে ক্যামেরার কাজ শেখা বা অভিনয় শেখা, থিয়েটারের গ্রুপ জয়েন করা, আমি নান্দিকারে
আমি জয়েন করেছিলাম নান্দিকা। নান্দিকাটা খুব সুন্দর একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা organization। ওনার সাথে 1 বছর ছিলাম, অনেক কিছু শিখেছি, ওটা আমার জীবনে একটা অ্যাসেট বলতে পারেন। তো আমার খুবই একটা ভালো একটা দিন আমি কাটিয়েছি নান্দিকারে। তারপরে আমি ক্যামেরার কাজ শিখেছি, এডিটিং শিখেছি, ডিরেকশন, স্ক্রিপ্ট যা যা হয় আর কি, শিখতে তো হয় প্রথমে, তো সেগুলো শিখেছি। তারপরে কোর্স করেছি, তারপরে আস্তে আস্তে নিজের প্রোডাকশন হাউস খোলার ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আমি কিন্তু প্রথমে খুলতে চাই, আমি কোনদিন ভাবিনি যে আমি প্রডিউসার হব, বাট আমার director হতে হ্যাঁ চাই। ডিরেক্টর হতে চাই। কিন্তু আমি স্ক্রিপ্ট নিয়ে যখন আমি যেতাম প্রডিউসারের কাছে মানে প্রডিউসারের দরজায় গিয়ে নক করতাম, তো তারা বলতো তুমি নতুন, তোমায় কেন প্রডিউস করবো, তোমায় কেন করতে যাবো। তখন ভাবতাম যে নিজের কিছু প্রোফাইল বানাতে হবে। তো তার ফলে নিজের প্রোডাকশন হাউসটা করি, তারপরে আস্তে আস্তে জার্নি শুরু হয়। তারপর এখন আমার কাজগুলো দেখে এখন প্রডিউসার আসছেন, কাজ করছেন। মানে এখন তুমি চাই মানে যেটা বলতে চাইছো যে এখন আগের তুলনামূলকভাবে এখন কাজের গতিটা বেশি। স্বাভাবিক ব্যাপার। তাও তুমি কত মানে এখনো পর্যন্ত মানে তারপরে এখন তুমি কতগুলো কাজ করেছো? আমি ফিচার ফিল্ম তো ছটা করেছি, ফিচার ফিল্ম। হল রিলিজ? হ্যাঁ, ফিচার 6টা করেছি, আর শর্ট ফিল্ম মোটামুটি 25টার উপরে করেছি, আর তারপর কিছু মিউজিক ভিডিও অনেকগুলো করেছি। তো অনেকগুলোই করেছি, মানে পরিচালক হিসেবে বলছি, আর অভিনেতা হিসেবে তো আরও অনেক কাজ করেছি। তোমার শর্ট ফিল্ম বলছো তুমি করেছো, বা আমি সম্প্রতি দেখলাম যে তুমি একটা তোমার কিছুদিন আগে বইমেলা গেল, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তো বইমেলা তোমার একটা বই সম্ভবত প্রকাশিত হয়েছে। তো সেই বইটা কি তুমি প্রথম লিখেছো বা আগে তুমি বই লেখালেখি করেছো? না, এটা প্রথম। হ্যাঁ, একদম তোমার প্রথম। বইটা দেখে ন্যাশনাল লাইব্রেরি তোমার ব্যাপারটা হ্যাঁ। করা আছে। বইমেলা তো খুব ভালোভাবে চলেছে, ভালো বিক্রি হয়েছে, ভালো লাগছে। রেসপন্সটা ভালো পেয়েছি, মানে ভালো তুমি পেয়েছি। মানে একাধারে তুমি অ্যাক্টিং করছো, ডিরেকশন দিচ্ছো, স্ক্রিপ্ট লিখছো, আবার কান পাততে শোনা যায় তুমি গান লেখালেখি করছো, প্লাস আবার মানে অন্যান্য সঙ্গে তুমি যুক্ত, মানে সামাজিক কাজের সঙ্গে তুমি যুক্ত রাখছো। তো কোনটা করতে তোমার বেশি ভালো লাগে? সব কিছু এনজয় করি। আর আমি যখন ধরুন পরিচালনা করছি, তখন আমি শুধু পরিচালনাতেই কনসেন্ট্রেট করি, তখন অভিনয়টা ভুলে যাই। আর যখন অভিনয় করছি তখন পরিচালনাটা ভুলে যাই। মানে যে কাজটা আমি করব সেই কাজটাতে আমি 100% দিয়ে একদম নিজেকে ডুবিয়ে দিতে সবসময় চাই, তবে সেখানে সাকসেস পাওয়া যায়। আমরা তো যারা ডিরেকশন দেয়, আমি বলবো বা আদার্স যারা ডিরেকশন দেয়, আমরা 100 দেওয়ার চেষ্টা করি। একদম। কারণ না 100 দেওয়ার চেষ্টা করি, বাকিরা দর্শকের ব্যাপার থাকে, দর্শক কতটা দেখবে না দেখবে। কিন্তু মানে তোমার কোন প্রজেক্টটা বেশি মানে ভালো মানুষের কাছে হয়েছে? হল রিলিজের কথা বলে তুমি 6টা কাজ করেছো, 6টা কাজ কোনটা বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে? প্রথম কাজটা ভালো রেসপন্স পেয়েছিলাম, প্রথম যেটা আমার ডেবিউট ফিল্ম মৌমিতা সিনেমার নাম, ওইটা এখন ক্লিক, অ্যামাজন প্রাইম সব জায়গায় অ্যাভেলেবেল আছে। ওইটা ভালো রেসপন্স পেয়েছিলাম, নন্দনে আমরা প্রিমিয়ার করেছিলাম, আর বিভিন্ন হলে চলেছিল। তারপরের দিকেও কয়েকটা সিনেমা করেছিলাম, সেটাও ভালো রেসপন্স এসেছিল। একটা সৌমিত্র চ্যাটার্জি কিনে একটা সিনেমা করেছিলাম, ভালোবাসার গল্প, ওটাও ভালো রেসপন্স আছে, ইউটিউবেও ভালো ভিউজ আসছে। এবং দম বলে একটা সিনেমা করেছিলাম মনোজ মিত্র স্যারকে নিয়ে করেছিলাম, ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তো উনি ওই কাজটা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম হল থেকে, মানে প্রায় 1 বছর চলেছিল ওই হলে সিনেমা হল। এটা কি কলকাতা বেস করে হল চালে? কলকাতা না, আমি দেখুন এটা কমার্শিয়াল সিনেমা, এখানকার একটা যে দর্শক আছে, আর এগুলো গ্রাম মফস্বলের দিকে বেশি চলেছে, এই সিনেমাগুলো একটু চলে আর কি। মানে আমাদের কলকাতার কিছু পুরনো আর্টিস্ট যারা আছে, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে এখনো পর্যন্ত গ্রাম বাংলায় বেশি গ্রহণযোগ্যতা বাড়ে। একটা সিনেমা আসলে সেখানে গেলে তার অনেকটা দেখার একটা আগ্রহ দেখা যায়, না আমি ওনার সিনেমাটা দেখবো বা ওনার একটা প্রজেক্ট, এরকম একটা বিষয়। তো আজকের দিনে দাঁড়িয়ে মানে এই যে আমরা যখন কাজ করতে যাচ্ছি, তো কাজ করতে যাওয়ার ফলে কি হয়, অনেক সোশ্যাল মিডিয়াতে কার কত বেশি ফলোয়ার সেই অনুযায়ী আমরা কাজ দিই, বা আমরা ডিরেক্টর যারা আছে তারা দিই, বা প্রোডাকশন দিই, বা এইগুলো আমরা করি। তো সেই ক্ষেত্রে তুমি কোনটা চাই, মানে কি বলতে চাইবে যে আমার যার ফলোয়ার বেশি তাকে নিয়েও কাজ করা বেশি, না যার কাজের ক্ষেত্রে খিদে আছে তাকে নিয়ে কাজ করা বেশি? দ্বিতীয়টা, যার কাজের ক্ষেত্রে খিদে আছে, কারণ ফলোয়ার্স নিয়ে আমি কি করবো?
ফলোয়ার্স নিয়ে এটা হয় না যে আমি একটা প্রজেক্ট করলাম, সেই প্রজেক্টটা আমি কোনো একটা জায়গাতে আমি আপলোড করলাম বা রিলিজ করলাম, সেটার লোক বেশি পরিমাণে সেটার দায়িত্ব তো প্রোডাকশনের। প্রোডাকশন তো একটা পয়সা লাগাচ্ছে, প্রমোশনেও নিশ্চয়ই পয়সা আছে, পাবলিসিটিরও একটা পয়সা আছে। তো সেই পয়সাটা না হয় পাবলিসিটির জন্যই খরচা করলাম। তো আমি ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে কাজ করলে কি হয়, কাজটা তো ভালো হবে, অবশ্যই ভালো হবে। তো আমি কেন কার ফলোয়ার্স আছে ওটা দেখতে যাব? তোমার যে 10 বছরের জার্নি তুমি আমাদেরকে বললে, তো সেখান থেকে তোমার কোনো একটু অভিজ্ঞতা হয়েছে যেটা তুমি ভুলে যেতে চাইছো বা হয়তো বলতে পারছো না এরকম একটা? তো সবসময় হয়, কারণ ভালো মন্দ নিয়ে তো জীবন, তো আমাদের কেরিয়ারটাও তাই, ভালো মন্দ নিয়ে চলতে হবে। এরকম বহু হয়েছে, এরকম হয়েছে যে কাউকে হিরো করলাম, ধরুন জুনিয়র আর্টিস্টে কাজ করে তাকে করলাম, যে তাকে পাবলিসিটি দিলাম, তার জন্য করলাম, প্রোডাকশন তার জন্য খাটলো বা আমি খাটলাম, পরবর্তীকালে দেখলাম যে তাকে সে চিনতেই পারছে না আমাকে। এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, এটা খারাপ লাগে, এটা হয়, খারাপ লাগে, এইটা সবচেয়ে বেশি খারাপ লাগে। সুযোগ দিলাম হ্যাঁ। তাকে, হয়তো তাকে কেউ চেনে না জানে হ্যাঁ। না, সুযোগটা দিলাম, সুযোগটা দেওয়ার পরে কি হয়েছে, 2-4টে কাজ করলো, করার পরে তাকে কিন্তু আমরা পরবর্তী সময় যদি কল করি বা কাজের জন্য রেসপন্স করি, সে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে বা সেলিব্রিটি মনে করছে, কেন তার এফেক্টটা পড়ছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, এফেক্টটা পড়ছে। তো সেই জায়গা থেকেই তোমাকে আমি তখন বললাম যে এই ক্ষেত্রে কোনটা করলে বেশি ভালো হয় আমাদের, যে আমরা ট্যালেন্টটাকে আগে দেখবো না আগে ওটাকে দেখবো? আমরা যেমন অনেকে আছে, অনেক শিল্পী যে নাটকটাকে বেশি প্রেফারেন্স দেয়, আমি বেশি প্রেফারেন্স করি নাটকের শিল্পীদেরকে, কারণ নাটকটা করলে অনেক কিছু শেখা যায়, শব্দ হয়। তো তোমার কাছে এরকম কোনো ছেলে মেয়ে এসে যারা নাটক থেকে উঠে এসছে? হ্যাঁ, আমি তো নাটক দেখি, থিয়েটার দেখি, ওখান থেকে যদি আমার কাউকে চোখে পড়ে তাদের সাথে আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করি, এটা করি আমি, কারণ তাদের মধ্যে সে খিদেটা আছে আর তারাও চায় আমার সাথে কাজ করতে, তো কেন করবো না, আমি সবসময় করি সেটা। তা তোমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি যে এখনো পর্যন্ত কাজ করতে এসে, আমরা তো গান বাদ দিয়ে সমাজে প্রফেশনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে কাজ আটকে গেছে বা কাজ করতে করতে কাজ থেমে গেল, প্রডিউসার চলে গেছে বা প্রডিউসারের সঙ্গে কোনো রকম পার্সোনাল মতবিরোধ হয়েছে, সেক্ষেত্রে তোমার কোনো? হ্যাঁ, হয়েছে। আজ প্রডিউসার যদি মতবিরোধ না হতো বা যদি কাজ আটকে না যেত, তাহলে আজকে 6টা ছবি করেছি, সেটা অন্তত 12টা হতো, 6টাতে আটকে গেছে। মানে এখন এরকম বিষয়টা আছে না যে এখনো পর্যন্ত এই যে কম্প্রোমাইজ আমরা যেটাকে বলি, সোকল কম্প্রোমাইজ মেয়েদের ক্ষেত্রে, এখন সেটা ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রে, তো এরকম কোনো মানুষ, কোনো মেয়ে বা কোনো ছেলে তোমার কাছে এসে বলেছে যে দাদা আমি এটা কিন্তু অপছন্দের বা আমি করতে পারবো না বা এরকম ব্যাপার কিছু? কম্প্রোমাইজ যেটা আপনি বলছেন সেটা তো ইন্ডাস্ট্রিতে হয়, কিন্তু আমি সেটাকে সমর্থন করি না, কারণ আমি সবসময় ট্যালেন্টটা দেখি, বাকি ওইগুলো দেখি তো কোনো লাভ নেই, আমি তো কাজটা করব ওর সাথে, আমার প্রোডাকশন অন্তত সেটাই করে, আমি অন্তত সেটা বিশ্বাস করি, বিলিভ করি। সেটা অনেকে আসে যায়, ঠিক আছে, অনেকে অফারও করে, আমি বলছি অনেকে অফারও করবে, আমি যদি নিজে ঠিক থাকি কেন জড়াতে যাব? আর একটা কথা তোমাকে আমি না বললেই নয়, এরকম কোনো মনের মধ্যে কখনো জাগে যে আমার একটা ছবি করবো, সেটা আন্তর্জাতিক স্তরে নাম করবে বা মানে আন্তর্জাতিক স্তরে বা আমাদের দেশীয় চলচ্চিত্রের একটা জায়গা তুমি করতে পারবে, এরকম কোনো কিছু করার প্ল্যান আছে? বা তোমার তার জন্য তো অনেক কস্টলি, মানে একটা অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট দরকার, তো সেটার ক্ষেত্রে কি পরিকল্পনা কোনো কিছু করেছো? হ্যাঁ, করেছি, কিছু স্টোরি আমার মাথার মধ্যে আছে যেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোর, মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোর ইচ্ছা আছে, সেগুলো করবো আস্তে আস্তে, কারণ ওটার জন্য তো ফান্ড লাগবে। তো সেরকম ঠিকঠাক যদি প্রডিউসার পাই বা ঠিকঠাক যদি বাজেট পাই অবশ্যই করবো, কেন করবো না, আমি তো চাই করতে। অনেক প্রোডাকশন হাউস তো রয়েছে কলকাতার বুকে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে আমি বলি, অনেক প্রোডাকশন হাউস আছে যারা কাজ করছে। তো কাজ করছে তারা, নতুন যে সমস্ত ছেলেমেয়েরা আছে, নতুন যে সমস্ত ছেলেমেয়েরা আছেন তাদেরকে অনেক দিক থেকে ঠকাচ্ছে, তারা কান পাতলে শোনা যায় বা সোশ্যাল মিডিয়ায় কল করতে করতেই শোনা যাচ্ছে যে আমাদেরকে ঠকিয়েছে, এখান থেকে সাবধান, ওখান থেকে সাবধান। তো তাদেরকে তুমি কি বলতে, বা সেই সমস্ত সকল প্রোডাকশন হাউসকে তুমি কি বলতে চাইছো? মানে যারা ঠকাচ্ছে, আর যারা
আমাদের এই প্রফেশনে কি হচ্ছে যে একটা ছেলে তুমি যেমন গ্রাম থেকে উঠে এসছো, তো তাদের একটা স্বপ্ন নিয়ে এসছে, যে স্বপ্নটা সেইভাবে বাস্তবায়িত করার জন্য আসে। অনেকে শুয়ে স্বপ্ন দেখে যে আমি এরকম হব, অমুক আর্টিস্ট হব, তমুক আর্টিস্টের মতো আমি হব, আমি নাম বলছি না, তো আমি এরকম মানে পারফর্ম করবো। তো সেটা হয়ে ওঠে না তাদের ক্ষেত্রে, কেন তারা সেই সঠিক জায়গাটা দেখে না, পায় না। তো সেক্ষেত্রে তোমার কি মানে মতামত? এগুলো বন্ধ হওয়া উচিত। মানে এটা হলে কি হবে, এমনিতেই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি বাইরের মানে মফস্বল গ্রামের দিকে যাবে না, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে বাজি, এটা হয়ে গেছে। মানে তার ছেলেকে বা মেয়েকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতেই দেয় না। আরও যদি এইসব ঘটনা ঘটতে থাকে, যে এই ফ্রডবাজি বা এইসব, আরও জিনিসটা অন্যদিকে চলে যাবে। যতটুকু শ্রদ্ধা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি, সেটাও নষ্ট হয়ে যাবে। বাবা মারা অনেকে বলে না যে না এই প্রফেশন, এই লাইনটা, অনেকে লাইন জিজ্ঞাসা করে, কেন আমরা তো লাইনে ছিল, আমরা প্রফেশনাল ছিল, তো এই লাইনে যাওয়া যাবে না, এই কথা না আমি যাবো না, গেলেই আমার মেয়ে খারাপ হয়ে যাবে, আমার ছেলে খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে মানে এই যে লাইনে যাওয়া, প্রফেশনে যাওয়াটা খারাপ হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমার কি মানে চিন্তা ভাবনা, কি মনে হয়? না, আমার ক্ষেত্রে কখনো হয়নি। এবং আমার ক্ষেত্রে আমি যখন শুটিংয়ে যাই, বাইরে যখন যাই, তখন আমি গার্জেন অ্যালাউ করি, যেতেই পারে, কোনো অসুবিধা নেই। গার্জেন অ্যালাউ করি এবং গার্জেনরা যায় সাথে, তারা আমার সাথে কাজ করে খুব হ্যাপি, মানে খুব সিকিউর ফিল করে, কোনো অসুবিধাই হয় না। আমার ক্ষেত্রে হয় না, বাকিদের ক্ষেত্রে আমি বলতে পারবো না। তবে অনেকে বলে যে এই লাইন বলে, এই লাইনে যাব না, বাজে এই করে। এবার হ্যাঁ ওই প্রফেশনটাকে লাইন বলে আর কি, মানে বাইরের মফস্বল বা গ্রামের দিকে লাইন বলে, এই লাইনে মেয়েকে পাঠাবো না। তো আমি সেটা অতটা ভয়ের কিছু নেই, যদি সঠিক তার প্রতিভা থাকে তাহলে আসতেই পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। তোমার প্রিয় ছবি তুমি করতে চাও, নিজের পরিচালনা তুমি করতে চাইছো বা ডিরেকশনে করতে চাইছো, এরকম কোনো চিন্তা ভাবনা কিছু করেছো? প্রিয় ছবি মানে আমার এই গল্পটা প্রিয় বা আমার এই কনসেপ্টটা প্রিয়, করতে চাইছি কিন্তু সময় হয়ে উঠছে না, বা যেটা বললাম অর্থ হয়ে উঠছে, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ আছে অবশ্য। সিনেমা তো সন্তানের মতন, সব যতগুলো ছবি করেছি সেগুলো সন্তানের মতনই প্রিয়। তবে কিছু কিছু স্পেশাল প্রজেক্ট হয়, তো স্পেশাল যেরকম ড্রিম প্রজেক্ট যেগুলো হয়, সেগুলো আছে। অবশ্যই সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই করব। তুমি তো অনেক ছবি দেখো, মানে তুমি যেটা তোমার কথাতেই তুমি তো অনেক ছবি দেখেছো বা দেখছো, তো তোমার কোন ছবিটা মানে বেশি আর কি তোমার পছন্দের ছবি, যে তুমি ভাবছো তো সেটা যে আমি যদি করতে পারতাম তাহলে আমি এইভাবে করতাম, ওইভাবে করতাম, সেভাবে করতাম, কোনটা? পছন্দের ছবি আমি দুটো নাম নেব। সেটা হচ্ছে, একটা হচ্ছে পথের পাঁচালী। সেটা উনি যেটা করে দিয়েছেন সেটা তো আমি করবো না, সেটা করতে পারবো না। বাট যদি আমি করতাম তাহলে আমি আমার মতন করে করতাম। এক একজন ডাইরেক্টর এক এক রকমভাবে করবেন, স্বাভাবিক ব্যাপার। আর একটা ছবি আমার খুব ইচ্ছা আছে যে রিমেক করার। ঠিক আছে, মানে যদি রিমেক করতে হয় তো একটা ছবি করবো, সেটা হচ্ছে উত্তম কুমারের দেয়া নেয়া। আচ্ছা, পথের পাঁচে তুমি যখন বললে একটু বেশি সাহস হয়ে যাবে না করা? আমি তো করবো না তো, মানে যদি ভাবছো আর হ্যাঁ যদি করতে পারতাম, যদি পথের পাঁচালী ডাইরেক্টেড বাই আমার হতো তাহলে কীরকম হতো আর কি, সেইটা বলতে চাইছি। আমি তোমাকে এখন কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, মানে কতগুলো প্রশ্ন করবো, তো সেখান থেকে তুমি চটপট উত্তর দেবে, ঠিক আছে? তোমার প্রিয় অ্যাক্টর কে, মানে অভিনেতা কে, বাংলা ছবিতে? উত্তম কুমার। প্রিয় অভিনেত্রী কে? সাবিত্রী চ্যাটার্জি। প্রিয় সঙ্গীত শিল্পী কে? কিশোর কুমার। ফিমেল একটু ইয়ে আছে, মানে দুজন আছেন অবশ্যই। একজন আশা ভোসলে এবং লতা মঙ্গেশকর। হ্যাঁ হ্যাঁ, বাংলাতে যদি বলতে হয় তাহলে সন্ধ্যা মুখার্জি আছেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় আছেন। তোমার প্রিয়, তুমি যেহেতু কবিতা লেখা বা গল্প লেখো, তোমার প্রিয় কবি কে? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। না, আলটিমেট মানে আমার আইডল উনি, ওনাকে দেখে মানে, এবং আমার যে প্রথম বই যে প্রেমময়, ওটাও আর কি ওনাকে উৎসর্গ করেছি, বইটা ডেডিকেট করেছি। তো উনি ছাড়া আমার জীবনানন্দ দাশ আছেন। কে তোমাকে বেশি ভালোবাসে, বাবা না মা? এটা খুব টাফ। এখন পর্যন্ত কজনের সঙ্গে প্রেম করছে, মানে ভালোবাসা করছে, মানে এত দিনে প্রফেশন, এই প্রফেশন কতজনের সঙ্গে ভালোবাসা হচ্ছে না একজনই ফিক্স আছে?
ফিক্সড আছে। একদমই ফিক্স হয়েছে, মানে ভবিষ্যতে আসলে অনেক পরিকল্পনা আছে। হ্যাঁ, জীবনে সব থেকে প্রিয় জিনিস কি তোমার? জিনিস হুম। জিনিস তো বলবো না, মানে যদি জিনিস বলতে হয় তাহলে তো জীবনের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ক্যামেরা। জিনিস বলতে চান, হুম। কারণ ওটা দিয়ে আমরা সিনেমা করি। তোমাকে কে বেশি বেশি ভালোবাসে, মা না বাবা? এইটা তো খুব টাফ হয়ে গেল। মা বললে বাবা রাগ করে যাবে, বাবা ত্যায্যবুদ্ধ করে দেবে। বাবা মা দেখবে বলে তুমি বলছো না, মানে এমনি বলছো যে বাবা না মা? দুজনেই তো কার ভালোবাসে। কাছে বেশি মার খেয়েছে, মা না বাবা? এটা বাবার কাছে। বাবার কাছে, বাবা একটু বেশি মানে। আচ্ছা, তুমি মানে ভালোবাসার ছবির মধ্যে তুমি কোনটাকে বেশি প্রেফার করো? ভালোবাসার ছবির ক্ষেত্রে মানে সিনেমা হুম। ক্ষেত্রে কোনটা বেশি প্রেফার করি বলতে, মানে ঠিক কোশ্চেনটা বুঝলাম না। ভালোবাসার ছবি, আমি যে ছবিটা ভালোবাসি সেটা কোনটাকে বেশি ভালোবাসো? আহ, তুমি কোন ছবিকে বেশি ভালোবাসো? আচ্ছা, আমি তো আমার থ্রিলার, মানে বেশি ক্রাইম থ্রিলার এরকম পছন্দ? ক্রাইম ঠিক না, মানে সাসপেন্স থ্রিলার যেরকম হয় না, যে মানে ডিটেকটিভ, মানে ফেলুদা, ব্যোমকেশ বক্সী টাইপ অফ পছন্দ করি বেশি। আজকে আমরা আমাদের যে তন্ময়, উনি একজন চলচ্চিত্র পরিচালক, সাথে কবি, শিল্পী। তাকে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, অনেক চলচ্চিত্র উৎসবে ওনাকে দেখা যায়। অনেক ক্ষেত্রে তাকে আমরা মানে দেখেছি অনেক পুরস্কার পেতে, অনেক পত্রপত্রিকায়, অনেক টিভি চ্যানেলে তাদেরকে আমরা দেখি। সমস্ত কিছু ক্ষেত্রে তাকে আমরা অনেক কিছুতে অংশগ্রহণ করতে দেখি, অনেক মানে সোশ্যালভাবে তারা অনেকটা এগিয়ে যায়, অনেকের পাশে দাঁড়ায়। আমরা দাসান কোম্পানিতে আসার জন্য তন্ময় অনেক স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে তুমি আসতে পেরেছো। শেষ কথা বলি, নতুনদের জন্য তুমি কি বার্তা দিতে চাইছো? নতুনদের জন্য একটা বার্তা দিতে চাইছি, যে কাজটা করছো সেটা মন দিয়ে করো, হৃদয় দিয়ে করো, বেশি ভেবো না। বাকি উপরওয়ালার উপর ছেড়ে দাও, ভগবানের উপর ছেড়ে দাও। একদিন ঠিক সময় ঘুরবেই, সাকসেস পাবেই। আমি যদি একটা গ্রাম থেকে এসে যদি যা করতে পারছি এখন বা করছি, তা সবাই পারে, সবাই পারে। স্বপ্নটা মন থেকে দেখতে হবে, তাহলেই সফল হবে। নমস্কার, আমি এই দাসান কোম্পানি যে শোটা হচ্ছে ফ্রেন্ডস টিভিতে, তো সেখানে আসতে পেরে আমি খুবই আপ্লুত এবং নিজেকে গর্ব অনুভব হচ্ছে আমার, যে শ্রীদাসকে থ্যাংক ইউ জানাবো এবং ফ্রেন্ডস টিভিকে থ্যাংক ইউ জানাবো। এবং আশা করি আরও ভালো ভালো প্রজেক্ট ফ্রেন্ডস টিভি নিয়ে আসুক এবং এই দাসান কোম্পানি আরও এগিয়ে যাক। আর দাসান কোম্পানি তুমি এসেছো, তার জন্য ছোট্ট একটি স্মারক দাসান কোম্পানি এবং ফ্রেন্ডস টিভির তরফ থেকে তোমাকে দেওয়া হলো। অসংখ্য ধন্যবাদ।